দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডক্টর সরকার নাহিন আহমদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বাংলাদেশের অত্যন্ত কমন এবং সর্বজনীন সমস্যা, কোমর ব্যথা। কোমর ব্যথা নিয়ে যারা ভুগছেন তাদের অনেকেরই মনের ভেতর ভয় থাকে বা এক ধরনের দ্বিধা কাজ করে যে ডাক্তারের কাছে যাব কিনা, গেলে আমাকে অপারেশন করাবে কিনা, কিংবা কোনো কাটা ছেঁড়া হবে কিনা। আর তাদের জন্যই আজকে আমাদের এই আয়োজন। আজকে আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা। এই বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ স্বনামধন্য অতিথি, আছেন পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মাজহারুল আলম, সহকারী অধ্যাপক, বাংলাদেশ কোরিয়া মৈত্রী সরকারি হাসপাতাল, কনসালটেন্ট এবং ডিরেক্টর, বাংলাদেশ পেইন অ্যান্ড স্পাইন সেন্টার, পান্থপথ, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শক শ্রোতাকে যারা এই অনুষ্ঠান দেখছেন দেশের এবং দেশের বাইরে থেকে। আচ্ছা স্যার, আমাদের রোগীদের অনেকেরই অনুযোগ থাকে এরকম যে আমি শোয়া থেকে উঠতে পারছি না, কিংবা শোয়াতে পাশ ফিরতে পারছি না, আমার কোমরে ব্যথা হচ্ছে। তো এই কোমর ব্যথার কারণগুলো সাধারণত কি কি হয়ে থাকে? জি, ধন্যবাদ আপনাকে। কোমর ব্যথার অনেকগুলো কারণ আছে, এটা একটা কমপ্লেক্স জায়গা। তো আমরা চেষ্টা করি প্রথম কোমর ব্যথার যে রোগীগুলো আমাদের কাছে আসে খুবই মনোযোগ সহকারে ওনার হিস্ট্রি, ওনার কমপ্লেইনগুলো শোনার পর কিছু ক্লিনিক্যাল টেস্ট বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তারপর ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিসে পৌঁছি। তো কারণগুলো আমরা প্রথমে চেষ্টা করি খুঁজে বের করার কী কারণে ওনার স্পেসিফিক কোন কারণে ওনার কোমর ব্যথা। তো আমরা যদি চিন্তা করি যে প্রথমে আমরা একটা রেড ফ্ল্যাগস বলি আমরা, এটা যে কোনো ইনজুরি যদি ট্রমার হিস্ট্রি থাকে, কোনো অ্যাক্সিডেন্ট নিয়ে কোনো পেশেন্ট আসলে আমরা তাকে সাথে সাথে একটা এক্সরে বা একটা পরীক্ষা করে আমরা দেখি যে কোনো ফ্র্যাকচার, বোনস, কোনো হাড়ের কোনো ফ্র্যাকচার ও ডিসলোকেশন আছে কিনা। সেটাকে রেড ফ্ল্যাগ হিসেবে ধরে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেসপেক্টিভ ডক্টরের কাছে রেফার করি অথবা হসপিটালাইজড করি। এছাড়াও রেড ফ্ল্যাগের মধ্যে ইনফেকশন, টিউমার, এগুলো যদি খুবই কমন না, এগুলো আমরা রেড ফ্ল্যাগ হিসেবে ধরে আগে চিন্তা করি। তারপর কোমর ব্যথার অন্যান্য কারণের মধ্যে আমরা যে স্ট্রাকচারগুলো আছে আমরা যদি চিন্তা করি যে ওখানে জয়েন্ট আছে, খুবই কমন একটা কারণ হচ্ছে ফেসেট জয়েন্ট। মেরুদণ্ডের যে ভার্টিব্রি আছে, মেরুদণ্ডের যে হাড়, সেটা একটার সাথে একটা কানেকশন হচ্ছে ফেসেট জয়েন্ট। ছোট ছোট জয়েন্ট দুই পাশেই থাকে। এই ফেসেট জয়েন্টের যদি কোনো ধরনের ডিজেনারেশন বা ক্ষয় অথবা কোনো রিউমাটোলজিক্যাল ইনফ্লামেশন বাতজনিত, এই কারণে ফেসেট জয়েন্টের ব্যথা হতে পারে। এছাড়া ওখানে আরেকটা বড় জয়েন্ট আছে যেটাকে বলি আমরা স্যাক্রোইলিয়াক জয়েন্ট। স্যাক্রোইলিয়াক জয়েন্টও খুবই কম বয়সী যারা, তাদের জন্য বাতের জন্য সমস্যা হতে পারে, অথবা বেশি বয়সে আবার একই কথা, ডিজেনারেশন, ক্ষয়, অথবা কারো জব রিলেটেড অনেকক্ষণ বসে যারা ডেস্ক জব করে তাদের জন্য এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট বা ফেসেট জয়েন্ট, ইভেন ওখানে যে মাসেল থাকে, মাংসপেশির স্পাজমও একটা কারণ, বড় কারণ। সো অনেকগুলো কারণের মধ্যেই আপনাকে খুঁজে বের করতে হয়। যেমন আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ডিস্ক। দুটা হাড়ের মাঝখানে, মেরুদণ্ডের হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে, ডিস্কের ভেতরে এক ধরনের জেল থাকে। সেই জেলটা যদি কোনো কারণের বাইরে বের হয়ে আসে, সেটা হতে পারে ক্ষয় থেকে, হতে পারে কোনো রাপচার থেকে, তখন আবার ওখান দিয়ে যে নার্ভটা, যে স্নায়ুটা কোমর থেকে পায়ের দিকে যায়, সেই স্নায়ুকে যদি প্রেশার ক্রিয়েট করে, তখনও কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে। আচ্ছা স্যার, কোমর ব্যথার রোগীরা যখন আপনাদের কাছে আসছেন তখন প্রাথমিক পর্যায়ে কি কি ধরনের ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকছেন আপনারা? জি, আমরা সাধারণত চেষ্টা করি যে ওনার ডায়াগনোসিসের সাথে স্পেসিফিক যে ইনভেস্টিগেশন আমরা সাপোর্ট হিসেবে কাজ করে। সব সময় আপনার একটা কোমর ব্যথার রোগীকে আপনি আসলে আপনি এমআরআই দিয়ে দিলেন, ব্যাপারটা আসলে তা না। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এত বড় বড় ইনভেস্টিগেশন দরকার হয় না। যে পেশেন্টটার আপনি চিন্তা করছেন মাসেল পেইন, তাকে তো এমআরআই দেওয়ার দরকার নেই, এক্সরে দেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে যে এক্সরেতে আমরা হাড় দেখি, বোনস দেখি। আপনার যদি মনে হয় যে বোনসের কোনো প্যাথোলজি,
সেক্ষেত্রে এক্স রে দিতে পারেন। আচ্ছা, আপনার যদি মনে হয় যে ডিস্ক, আমি যেটা বললাম যে ডিস্কের জেল বের হয়ে নার্ভকে প্রেসার দিচ্ছে, সেইটা দেখার জন্য এমআরআই লাগে শুধুমাত্র ডিস্কের জন্য। আদারওয়াইজ স্যাক্রিলিয়াক জয়েন্ট, যেটা বললাম স্যাক্রিলিয়াক জয়েন্টের জন্য আপনি এমআরআই করতে পারেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া ফিল আপ করে আপনি ধরে নিতে পারেন যে স্যাক্রোআইলাইটিস আছে কি না। তো সেই জন্য বলবো যে খুবই সামান্য, যেমন আপনি স্পেসিফিক চিন্তা করে হাড়ের সমস্যা এক্স রে, ডিস্কের সমস্যা আপনি এমআরআই দিতে পারেন। জি। আপনার যদি কোনো বাতজনিত কারণ মনে হয়, কিছু রক্ত পরীক্ষা, এগুলি হচ্ছে মোটামুটি। তবে আবারও বলছি, পেশেন্ট আসা মানেই গদ বাঁধা ইনভেস্টিগেশন না। আচ্ছা, আপনি আচ্ছা। আপনি যদি একটা ভালো ফিজিশিয়ান হতে চান, আপনাকে মনোযোগ সহকারে পেশেন্টের কমপ্লেন শুনতে হবে, ক্লিনিক্যালি আপনি পেশেন্টকে এক্সামিন করবেন, তারপর আপনার ডায়াগনোসিসকে সাপোর্ট করার জন্য যে ইনভেস্টিগেশন দেওয়া দরকার সেগুলো দেওয়া উচিত। আচ্ছা স্যার, চিকিৎসা পদ্ধতির ব্যাপারে একটু জানতে চাই। চিকিৎসা কীরকম ধরনের চিকিৎসা পদ্ধতি আপনারা গ্রহণ করছেন, বা নন সার্জিক্যাল চিকিৎসার অপশনস কী কী হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। যেটা আমরা সবসময় বলি যে পেইন জেনারেটর আগে আমরা ডায়াগনোসিস। জি। এখানে যদি একটা পেশেন্ট আপনার মনে হয় যে ফেসেট জয়েন্টের সমস্যা, তাহলে আমরা প্রথম শুরু করি যে ফেসেট জয়েন্টের ক্ষয়জনিত নাকি বাতজনিত। খুব অল্প বয়সী যদি হয় তাহলে আমরা সাধারণত ধরে নিই বাতজনিত, আর এই বাতজনিত হলে রেস্ট পেইন বেশি হবে, অর্থাৎ সে যখন বিশ্রামে থাকে তখন ব্যথাটা বেশি হবে। ক্ষয়জনিত হলে যখন অ্যাক্টিভিটি, যখন কাজ করে তখন ব্যথাটা বেশি হয়। জি। তো এইগুলো ডায়াগনোসিস কনফার্ম করার পরে আমরা ফেসেট জয়েন্টের জন্য আমরা নর্মালি কিছু এক্সারসাইজ দিই, কিছু মেডিসিন দিই। যখন এটা ফেল করে, এই কনজারভেটিভ ট্রায়াল যখন কাজ করছে না, তখন আমরা ইন্টারভেনশনাল ট্রিটমেন্টে যাই। ইন্টারভেনশনাল ট্রিটমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অফ মিডিয়াল ব্রাঞ্চ। ফেসেট জয়েন্টকে যে নার্ভটা সাপ্লাই দেয়, সেই নার্ভকে রেডিও ফ্রিকোয়েন্সি করলে অনেক দিন পর্যন্ত ব্যথাটা মুক্ত থাকে। ঠিক তেমনই স্যাক্রোইলিয়াক জয়েন্টের ক্ষেত্রেও সেম, রেডিও ফ্রিকোয়েন্সি অফ স্যাক্রোইলিয়াক জয়েন্টের যে ল্যাটেরাল প্লেক্সাস নার্ভগুলো আছে সেগুলো ব্লক করলে অনেক দিন পর্যন্ত ব্যথা মুক্ত থাকে। আবারও একই কথা, কনজারভেটিভ ট্রায়াল এবং হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ প্রথমে আমরা জি। পেশেন্টকে অ্যাডভাইস করি। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা বলছি, যে ডিস্ক থেকে যে জেলটা বের হয়, যেটাকে আমরা হার্নিয়েটেড ডিস্ক বলি, অথবা স্লিপ ডিস্ক, যেটাকে প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক পিএলআইডি। জি। এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনি একটা অ্যাসেসমেন্ট করবেন যে তার মোটর ইনভলভমেন্ট, আমরা একটা ক্লিনিক্যালি এটা করতে পারি, এটার জন্য কোনো পরীক্ষা লাগে না। আচ্ছা। অর্থাৎ ওনার যদি মোটর নার্ভের ইনভলভ না থাকে, অর্থাৎ ওনার পায়ের শক্তি ঠিক থাকে, তাহলে আমরা ওজন নিউক্লিওলাইসিস বা বিভিন্ন রকম ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট করে থাকি, যেখানে ডিস্কের ভেতরে অক্সিজেনকে ওজনে কনভার্ট করে ওইটা ডিস্কের ভেতর প্রবেশ করিয়ে দিলে আঙ্গুর, আমি বাংলায় যদি বলি যে আঙ্গুর ফল যখন কিসমিস হয়ে যায়, ডিস্কের ভেতরে ওখানে পানিটা শুকিয়ে যায়, ডিস্কটা ছোট হয়ে যায়, নার্ভের উপরে যে চাপটা সেটা ছেড়ে দেয়। আচ্ছা, আচ্ছা। এই ধরনের অনেক ইন্টারভেনশনাল ট্রিটমেন্ট আমরা করে থাকি কোমর ব্যথার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। স্যার, সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোমর ব্যথা থেকে আমরা মুক্ত থাকতে পারি সে ব্যাপারে কোনো পরামর্শ থেকে থাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন কিছু লাইফস্টাইল মডিফিকেশন, আমরা যেটাতে জোর দিই। আপনি কিভাবে বসছেন, আপনার পোস্চার, আপনি কিভাবে হাঁটছেন, কিভাবে ঘুমাচ্ছেন, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। আপনার কিছু দৈনন্দিন ব্যায়াম করবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখবেন, আপনি সুষম খাবার গ্রহণ করবেন। তাহলে এগুলো করে আপনি অনেক ভালো থাকতে পারেন। কোমর ব্যথার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আপনার চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হবে না। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, ওজন নিয়ন্ত্রণে রাখেন, ঠিকমতো আপনার কিভাবে পোস্চারটা, কিভাবে বসবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে হাঁটবেন, সব কিছু মেনটেন করেন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম কোমর ব্যথা সম্পর্কে, কোমর ব্যথার লক্ষণগুলো কী কী, কারণ কী কী, এবং কী কী করলে কী কী উপায়ে আমরা কোমর ব্যথা থেকে বেঁচে থাকতে পারি সে সম্পর্কে আমরা জানলাম। কোমর ব্যথা নন সার্জিক্যাল বা অপারেশনবিহীন কী কী চিকিৎসা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে।
আশা করি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।